সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নাটোরের নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, কিশোরগঞ্জের রিকশা চালক সহ প্রাণহানি ২। কাল চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২টি জনসভা সহযোগ দেবেন নানা কর্মসূচিতে। রাজশাহীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ঝুঁকিপূর্ণ কীটনাশক ব্যবহার, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। দেশের ২ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮ জন। সকাল ৯:৩০টার দিকে নাটোরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী নিহত হন। এই ঘটনায় আহত হন আরও অন্তত ৮ জন। গুরুদাসপুর নয়াবাজার এলাকায় বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও ১ যাত্রী নিহত হয়েছেন। রাজনীতিতে থাকা কিংবা রাজনৈতিকভাবে সচেতন হওয়া, গণতান্ত্রিক রাষ্ট্রে এটি অস্বাভাবিক নয়। তবে সেই রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়ে দাঁড়ায়, চিকিৎসকদের উদ্দেশ্যে এমন আহ্বানই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রকেই প্রভাবিত করে। তাই চিকিৎসক সহ পেশাজীবীদের রাজনৈতিকভাবে সচেতন থাকা অযৌক্তিক নয়, তবে পেশার প্রতি দায়িত্বশীলতাই থাকতে হবে সবার আগে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের সেবার মানসিকতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে শতসজ্জায় উন্নীত করা এবং হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু অবকাঠামো তৈরি করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনের শিথিলতা বা অনিচ্ছাকৃত অবহেলা চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুনের গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ জন বিচারপতি। সকালে তারা গোপন বন্দিশালা পরিদর্শন করেন। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তজার নেতৃত্বে পরিদর্শন দলে আরও ছিলেন চিফ প্রসিকিউটর এবং আসামি পক্ষের আইনজীবীরাও। ডিজিএফআইয়ের জেআইসি সেল নামক গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল। ১:১১ সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে।
সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হন, সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। মজুমদারির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী আরও বলেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। এটি মজুতদারির বিরুদ্ধে তিনি বলেছেন। পরে শৈলকুপার হাট বাজার গিয়ে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান করার ব্যবস্থা করেন মন্ত্রী। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। নেত্রকোনা ও লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে বহুতল ভবন সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার রাত 10:45টার দিকে নেত্রকোনা শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বহুতল ভবনের বহু দোকান ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গতকাল রাত 12টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 8টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কাল চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরের কর্মসূচিতে রয়েছে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন এবং বাঁশখালী ও হাটহাজারীতে দুটি জনসভায় অংশগ্রহণ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। রবিবার সকাল 10:30টায় ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা 12:30টায় যাবেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানে বাহাছড়া সমুদ্র সৈকতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ এবং নতুন একটি পদক্ষেপ। বেলা 1টায় উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আমাদের এখানে প্রধানমন্ত্রী আছে, যে আমরা এতে অত্যন্ত আনন্দিত, অনেক উৎসাহিত, অনেক আনন্দিত, কারণ আমরা চাই ওনাকে সুন্দর মতো বরণ করতে। এরপর হাটহাজারী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এদিন বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের সহযোগিতা দেওয়ার কথা রয়েছেন সরকার প্রধানের। আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আমরা প্রত্যাশা করছি আগামীকালকে দুপুর 12টার মধ্যে এই সমস্ত কার্যক্রম শেষ হবে এবং আমরা আমাদের দুটি হেলিপ্যাড করা হয়েছে। আমরা সেই হেলিপ্যাডে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা রিসিভ করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে, পুরো বাঁশখালীবাসী, চট্টগ্রামবাসী, তারা আমরা সকলেই আমরা অপেক্ষা করছি। সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। নিষিদ্ধ সংগঠন হওয়ায় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করা আইনসঙ্গত হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তার ব্যাপারে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থান নিয়েছে তা খুবই পরিষ্কার। তথ্য মন্ত্রণালয়ও এই সিদ্ধান্তের সাথে একমত।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সোশ্যাল মিডিয়ার পরিধি যত বাড়ছে গুজবের পরিমাণও বাড়ছে। সরকার এসব বিষয় নিয়ে নতুন করে ভাবছে বলে জানান তিনি। আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য বা যেই তথ্যগুলা সঠিক নয়, যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতাটা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে এবং আমরা অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি। বিভিন্ন রকম টুলস আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, সফটওয়্যার এক্সেট্রা, যেগুলোর মাধ্যমে আমরা ফ্যাক্ট ফাইন্ডিংস করে জনগণকে অবহিত করতে পারবো যে কোনটা কারেক্ট ইনফরমেশন, কোনটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলার একমাত্র আসামিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর নির্ধারিত সময় আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এর আগে গত 2 আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর 4 আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে লিফট আপিল করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে 6 আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারক হাইকোর্টের দেয়া জামিন 9 আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সড়ক সংস্কার কাজের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল থেকে এই যানজটের পরিমাণ বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। শনিবার যানজট আরও তীব্র আকার ধারণ করে। মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীর গতির কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের। মহাসড়কের কুমিল্লার আমতলী অংশে সংস্কারের কারণে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অতি ঝুঁকিপূর্ণ রাসায়নিক কীটনাশকের ব্যবহার। আর অতিরিক্ত মুনাফার এই কীটনাশকই এখন ধীরে ধীরে বিষিয়ে তুলছে মানুষের শরীর, মাটি, পানি ও সামগ্রিক পরিবেশ। সবুজ মাঠ আর সোনালী ফসল আর কৃষকের হাতে স্প্রে মেশিন, কিন্তু এই স্প্রে মেশিন কি শুধু পোকা দমনেই কাজ করছে, নাকি বিষিয়ে তুলছে মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন? ফসলের মাঠে প্যারাকুয়াট সহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশকের অবাধ ব্যবহার এখন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য নীরব বিপর্যয়ে রূপ নিচ্ছে। কৃষকরা বলছে, ফসলে উচ্চ রাসায়নিক ক্ষতিকর বন্ধের ক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ নেওয়াই প্রয়োজন। সরকার যদি কৃষকদের আপনার কেঁচো কম্পোস্ট সার, জৈব সার ইত্যাদি সার যেগুলো আছে সেগুলো ব্যবহারে যদি কোনো উদ্যোগ নেয় কিংবা আমাদের ট্রেনিং প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা অতি সহজেই খুব উন্নত মানের সবজি উৎপাদন করতে পারবো। আমরা যে কৃষকের যে ক্ষতি হচ্ছে, যে ঝুঁকিপূর্ণ যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, সরকারিভাবে এটা ব্যান করা হোক। সরকারিভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে নিম গাছের রস, ছাই দিয়ে পোকা দমন করার জন্য সরকারিভাবে যদি কোনো ভালো উদ্যোগ বা ট্রেনিং নেওয়া হয়, তাহলে এইগুলো ফসলও ভালো হবে, মানুষও সুস্থ থাকবে, পরিবেশটাও ভালো থাকবে। গবেষকের মতে এটি পরিবেশগত সংকটই নয়, জনস্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবিকারও বড় চ্যালেঞ্জ। আমরা তো একটা ইকোসিস্টেমের মধ্যে বসবাস করি, সেই ইকোসিস্টেমটাই ধ্বংস করে দিচ্ছে রাসায়নিক এই কীটনাশক। আর সব থেকে বড় বিষয় হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার হয় সেগুলো হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড, বিশেষ করে প্যারাকুয়েট। পৃথিবীর বিভিন্ন দেশ এখন পর্যন্ত 70টি দেশ বন্ধ করেছে, আমাদের বাংলাদেশ এ সম্পর্কে এখন পর্যন্ত কথাবার্তা নেই। তো এই সমস্ত কীটনাশকগুলো, বিশেষ করে হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড, এটা আমাদের দ্রুত বন্ধ করতে হবে। জনস্বাস্থ্যের জন্য এটা বড় হুমকি। নিরাপদ বিকল্প প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থায় রূপান্তরিত না হলে এই নীরব সংকট ভবিষ্যতে আরো বড় জনস্বাস্থ্যের ক্ষতিতে পরিণত হবে। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী।
আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের এক আইন প্রণেতা। ইব্রাহিম রেজাই ইরানের মজলিসে শুরার সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর এক পাক্ষিক সম্পর্ক তাদের কোনো নিরাপত্তা এনে দেয়নি। একইভাবে এই চুক্তিও কোনো কাজে আসবে না। সৌদি আরবকে নিজেদের নিরাপত্তা নীতি সংস্কারেরও পরামর্শ দিয়েছেন ইব্রাহিম রেজাই, তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির প্রতিক্রিয়া জানায়নি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নতুন করে অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন। ব্যাংককের উপকণ্ঠে এক কিশোরের গুলিতে 8 জন নিহত এবং 22 জন আহত হওয়ার পর এই উদ্যোগের কথা জানানো হয়। 14 বছর বয়সী ওই কিশোর প্রথমে নিজের দাদা দাদিকে তাদের বাসায় গুলি করে হত্যা করে। পরে সে নন্থাবুরির দেবসেরিন স্কুলে যায়, সেখানে সে পড়াশোনা করত। সেখানে গুলি চালিয়ে 5 শিক্ষককে হত্যা করার পর সে আত্মহত্যা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসে $40 কোটি ব্যয়ে বলরুম তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত। হোয়াইট হাউসের ভেঙে ফেলা ইস্ট উইংয়ের জায়গায় এই বলরুম তৈরির উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতের এই নির্দেশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার এখতিয়ারের সীমা পরীক্ষায় আরেক আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন। শুক্রবার ওয়াশিংটন ভিত্তিক ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সার্কিটের আপিল আদালত 2-1 সংখ্যাগরিষ্ঠ মতামতে বলরুম তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নাটোরে নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 3, কিশোরগঞ্জে রিকশা চালক সহ প্রাণহানি 2। কাল চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, 2টি জনসভা সহ যোগ দেবেন নানা কর্মসূচিতে। রাজশাহীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ঝুঁকিপূর্ণ কীটনাশক ব্যবহার, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।